আরজি কর কাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে সরকারের ভেতরে যে প্রতিবাদের স্বরটা উঠছে সেটাও কিন্তু বাংলার এবারের এই গণ আন্দোলনের একটা নতুন দিক। ধরুন শুভেন্দু শেখর রায়, তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি তৃণমূলের 3 বারের নির্বাচিত সাংসদ, 75 বছর বয়সের একজন মানুষ। তিনি কিন্তু প্রতিবাদ করেছেন, সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারপর দুবার কলকাতা পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে। এগুলো তো একটা দিক। ডাক্তার ফ্র্যাটার্নিটির আমার খুব উল্লেখযোগ্য মনে হচ্ছে ডাক্তার অভিজিৎ চৌধুরী। নিশ্চিতভাবে আপনারা চেনেন, যিনি লিভার ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড একজন লেফটেন্যান্ট ছিলেন। করোনা কালের সময় আমরা দেখেছি, করোনার পিরিয়ডের সময় ডাক্তার অভিজিৎ চৌধুরী সরকারকে প্রত্যেকটা মিনিটে মিনিটে সহযোগিতা করেছেন। তার অডিও করার রেকর্ড পাড়ায় পাড়ায় বাজানো হয়েছে, আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। ডাক্তার অভিজিৎ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন এবং ডাক্তার হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত। পিজি হসপিটালে লিভার ফাউন্ডেশনটা পরিচালনা করতেন। সেই মানুষটি পর্যন্ত কেন এত ক্ষেপে উঠলেন, এইটা আমাকে কিন্তু ভাবিয়েছে। তার সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ হয়েছে বা সরকারের কোনো মতান্তর হয়েছে নাকি অন্য কিছু হয়েছে, আমি সেই বিষয়ে যেতে চাই না। কিন্তু তাঁর মনে হয়েছে যে সরকার কিছু লুকোনোর চেষ্টা করছেন। শুধু না, মারাত্মক একটা কথা বলছেন ডাক্তার অভিজিৎ চৌধুরী, যে শত্রু খোঁজার চেষ্টা হচ্ছে। ভাবতে পারেন, একজন 31 বছরের উজ্জ্বল কন্যা, তার জীবনদীপ নিভে গেল, তার বাবা মা চিরকালের জন্য তার সন্তানকে হারালো এবং সেই কন্যা তার ডাক্তারের জীবনটাকে বিলীন করে দিয়ে চলে গেলেন অন্য পারে। সেই সময়ে দাঁড়িয়ে শত্রু খোঁজার চেষ্টা হয়েছে। আমার মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট লাইন। আজকে আরজি কর পর্বে যখন বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিবাদ সোচ্চারিত হচ্ছে, এই রাজ্যের সরকার যেভাবে ঘটনাগুলো ঘটাচ্ছেন, একটার পর একটা ডেড বডি ছিনতাই, ডেড বডি নিয়ে চৌপাট করে দিয়ে, ডেড বডি দ্রুত সৎকার করে দিয়ে, পোস্টমর্টম করতে না দিয়ে, আরজি করের ওই কুখ্যাত ডাক্তার সন্দীপ ঘোষকে 5 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিয়ে একটার পর একটা ঘটনা, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা বন্ধ করে দিয়ে, এমনকি ডাক্তার কুণাল সরকার, ডাক্তার সুবর্ণ গোস্বামীদের ডেকে পাঠিয়ে যতগুলো ভুল একটা সরকার করছে, তার প্রতিবাদ করলেই তার মধ্যে কে প্রতিবাদ করছে সরকার সেটা খুঁজছে। এবং হাতে নাতে আমরা গতকাল শুনলাম যে 280 জনকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যারা কিছু লেখালেখি করেছে বা যারা পোস্ট করেছে। অর্থাৎ শত্রু খোঁজার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে আশঙ্কা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়েন না, প্রথমে চেষ্টা করেন বিভিন্নভাবে একটু ম্যানেজ করা, ম্যানিপুলেট করা, যেমনি তার বাড়িতে যাওয়া, 10 লক্ষ টাকার টোপ দিয়ে আসা, এই তো অপরাধী ধরা পড়েছে বলে একটা মিথ্যা কথা বলে দেওয়া, এই যে এই এন্টায়ার এপিসোডগুলো প্রথম দিকে চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্রাইসিস ম্যানেজ করার জন্য। তারপরের ম্যানেজমেন্টটা খুব সাংঘাতিক, কিন্তু সেটাই আমার মনে হয়েছে যে এবার কিন্তু অপারেশন শুরু হবে, চাপ দেওয়া শুরু হবে, এবার ডেকে পাঠানো শুরু হবে, একের পর এক ডাক্তারদের ডেকে পাঠানো শুরু হবে। ডাক্তার কুণাল সরকার, ডাক্তার সুবর্ণ গোস্বামীর পর শুনলাম ডাক্তার রাজাধরকে ডেকে পাঠানো হচ্ছে। ডাক্তার কুণাল সরকারের কথা শুনে মনে হচ্ছে আরও একাধিক ডাক্তারকে ডাকা হয়েছে। অর্থাৎ এবার বারবার ডাক্তার যারা প্রতিবাদ করছে তাদের ডাকা হবে, এবার সোশ্যাল মিডিয়াতে ডাকা হবে, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে ডাকা হবে, সাংবাদিকদের ডাকা হবে, পুলিশ দিয়ে চমকানো, ভয় দেখানো, এই গড়াদে পুড়ে দেবো, এবং বিনীত গোয়েল মুরলীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করাবে। ঠিক সেই সময়ে প্রতিবাদের অন্য কণ্ঠস্বর যদি ডাক্তার অভিজিৎ চৌধুরী হন, তাহলে মানুষ একটু ভরসা পায়, বিশ্বাস পায়, মনে বল পায়। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ডাক্তার অভিজিৎ চৌধুরী, যে শত্রু খোঁজার চেষ্টা হচ্ছে। অর্থাৎ কে আমার শত্রু, কে প্রতিবাদ করেছে, তার মধ্যে থেকে শত্রু বেছে নিই, এবার তাকে ডেকে পাঠাবো। সে শুভেন্দু শেখর রায় হোক, আমার দলের মধ্যে, আমার দলের বাইরে ডাক্তার ফ্র্যাটার্নিটি, ডাক্তার কুণাল সরকার হোক, ডাক্তার সুবর্ণ গোস্বামী হোক, এমনকি আমার খুব কাছের মানুষ ছিলেন এক সময় ডাক্তার অভিজিৎ চৌধুরী, তিনিও বোধহয় ডাক পাবেন এসব কথাবার্তা বলার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে এই প্রতিবাদের কণ্ঠস্বরগুলোই কিন্তু বাংলাকে বাঁচিয়ে রেখেছে। যেমন ধরুন কবি জয় গোস্বামী, তার কোনো কথা এখনও শোনা যাচ্ছে না। মহানায়ক পুরস্কারপ্রাপ্ত মহানায়ক নচিকেতা, তার কোনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। কবির সুমন, যিনি নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন, তার কণ্ঠ আপনারা শুনেছেন? শোনেননি। এরকম বহু মানুষের নাম বলতে পারি যাদের কণ্ঠ শোনা যাচ্ছে না। তার মধ্যেও কিন্তু বাংলার হাজার হাজার মানুষ, শিল্পী, লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীব্যাপী কয়েক কোটি মানুষ কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেইখানেই আছে বিশ্বাস, সেইখানেই আছে ভরসা, এবং সেখানেই আছে বেঁচে থাকার আস্থা। আমি ডাক্তার অভিজিৎ চৌধুরীকে ধন্যবাদ জানাবো অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে
তিনি তিনি স্বতন্ত্রভাবে কথা বলার চেষ্টা করেছেন, যে মানুষের হয়ে কথা বলার চেষ্টা করেছেন, মমতার হয়ে কথা বলার চেষ্টা করেননি। সেই জন্যই তার বিশেষ করে ধন্যবাদ পাওনা। ডাক্তার অভিজিৎ চৌধুরী কী বলেছেন আজকের এই পর্বে আপনাদের শোনা। প্রতিবাদ করতে গিয়ে এবং দুটো কথা বলতে গিয়ে ঘটনার প্রেক্ষিতে যেভাবে পুলিশি দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অন্যায্যভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া কোনো পথ নেই। কাজেই আর সমস্ত চিকিৎসকদের সাথে, সাধারণ মানুষের সাথে আজকে আমরা সবাই পথে আছি। একটা কথাই বলতে ইচ্ছা করে, ভয় পেয়েছে রোবসন, এছাড়া কিছু বলতে ইচ্ছা করে না। মানে নির্বোধের মতন একটা অদ্ভুত রকমের, এটা একদম অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে পুলিশ প্যারানয়েডই বলবো, অর্থাৎ কিনা ভয় পেয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে, সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এবং ভীষণভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরো ঘোরালো করছে, এটা বলেই মনে হচ্ছে। প্রশাসনের পরিচ্ছন্নতা, ভাবনার পরিচ্ছন্নতা মানুষের সামনে পরিষ্কার করা দরকার। আমার মনে হয় যে এইরকম ঘোরালো পরিস্থিতিতে, এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ সবাই ভাবছেন যে সরকার সঠিক পথে হাঁটছে না, তখন সরকারকে আরো পরিচ্ছন্নতার সঙ্গে মাথা নত করলে পরে, মানুষের সামনে দাঁড়ালে পরে আমার মনে হয় সমাধানের পথ খুলতে পারে।